স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 14টি প্রশ্নের মান 1 পুরো 1 × 14 = 14। প্রথম, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, আলাউদ্দিন খলজি। উত্তর হবে বি নম্বর অপশান, কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229, 1230, 1129, 1130। উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম? কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, চণ্ডীদাস। উত্তর হবে মালাধর বসু। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 25 জানুয়ারি, 26 জানুয়ারি, 26 জানুয়ারি। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। বি.আর. আম্বেদকর। তন্ত্র শব্দটির অর্থ আইন, শাসন ব্যবস্থা, সংবিধান ব্যবস্থা। শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক, ধার্মিক, সামাজিক, অর্থনৈতিক। রাজনৈতিক। যাত্রা ছিল প্রধানত সৈনিক, ব্যবসায়ী, কৃষক, দিনমজুর। কৃষক। বজ্রযান মতের নেতাদের বলা হতো চেট্টি, সিদ্ধাচার্য, নবী, খলিফা। বি সিদ্ধাচার্য। দিন ইলাহি প্রবর্তন করেন বাবর, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। ডি আকবর। ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, মোহাম্মদ বিন তুগলক। এ ইলতুৎমিশ। গীতগোবিন্দম রচনা করেন ধুই, শরণ, জয়দেব, উমাপতি ধর। সি জয়দেব। খানোয়ার যুদ্ধ হয়েছিল 1626, 1527, 1528, 1529 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে। একজন সুফি সাধক হলেন চৈতন্যদেব, সেলিম চিস্তি, মীরাবঙ্গাই, গুরু নানক। চৈতন্যদেব। শিবাজির শিক্ষকের নাম? জয়সিংহ, শাহজি, দাদাজি কৌন্ডদেব, দাদাদি কৌন্ডদেব। সম্রাট আকবরের সময় আয়তনে ছোট ছবিগুলোকে বলা হতো ক্যালিগ্রাফি, চিত্রকলা, মিনিয়েচার। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম? ত্রিপিটক, বাইবেল, গুরুগ্রন্থ সাহিব। গুরুগ্রন্থ সাহিব। 2 থেকে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। শিবাড়ির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? অষ্টপ্রধান। ভারতে কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে? চীন। পৌরসভা সদস্যদের কারা ভোট দিয়ে বেছে নেন? পৌরসভার স্থায়ী বাসিন্দারা। কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান? ভারতের। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। দেশে দুর্ভিক্ষ, মহামারী বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত। ঠিক, তাহলে সত্য লিখব। সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল হাড়ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার। সত্য। খালসা হলো শিখদের ধর্মীয় সংগঠন। মিথ্যা। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতে মণিপুরী রাসলীলা ধারাগুলি বিকশিত হয়। ঠিক, সত্য লিখব। সে কস্তমের সঙ্গে খস্তমে মেলাও। শাহজাহান হবে তাজমহল, গুরু নানক হবে সাধক, প্রথম বাজিরাও হবে পেশোয়া, আর ডক্টর বি.আর. আম্বেদকর হবে সংবিধান। শূন্যস্থান পূরণ করো। জ্ঞানপ্রভু ছিলেন তিব্বতের রাজা। খালিফা কথার অর্থ হল প্রতিনিধি বা উত্তরাধিকারী। পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এটা থেকে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝো? দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমি দানের ব্যবস্থাকে ব্রহ্মদেবের ব্যবস্থা বলা হতো। খলিফা কাকে বলা হতো? দিল্লি সুলতানের ওপর খলিফার অধিকার ছিল কেন? হজরত মুহাম্মদের মৃত্যুর পর যিনি ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন তাকে বলা হতো খলিফা। আবার খলিফা ইসলাম জগতের প্রধান ধর্মগুরু। পৃথিবীতে ইসলামের আওতায় যত অঞ্চল আছে তার মূল শাসক হলেন খলিফা। দিল্লির ইসলাম শাসন বা সুলতান শাসন প্রতিষ্ঠা হয়েছিল, ফলে দিল্লির সুলতানির ওপরেও খলিফার অধিকার ছিল। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? সিজদা ও পাইবাস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বালবাল নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হল সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদগুলোকে চুম্বন করাকে বলা হতো পাইবাস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক।
পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? 1556 খ্রিস্টাব্দে আকবর অভিভাবক বৈরম খান নেতৃত্বে মুঘল বাহিনী এবং হিমুর নেতৃত্বে আফগানদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। গুরুত্ব: 1. এই যুদ্ধে আকবর জয়লাভ করেন এবং দিল্লিতে পুনরায় হারানো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2. এই যুদ্ধে জয়লাভ করার পর আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে মুঘল আধিপত্য স্থাপন করেন। সড়কপথে ভারত এবং মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে কীভাবে ব্যবসা বাণিজ্য চলত? সড়কপথে ভারতীয় সামগ্রী ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। এই বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল মুলতান শহর। সড়কপথের মধ্যে এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা ও নানাবিধ রত্ন আমদানি হতো। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসত ব্রোকেট ও রেশম। চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? শ্রী চৈতন্যদেবের জীবনী এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হতো। চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানা দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? শিবাজির পুনের আশেপাশে অঞ্চলগুলি আক্রমণ করে। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে এক দল পদাতিক সেনা সংগ্রহ নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যদি বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। ব্লক ও জেলা কীভাবে গঠিত হয়? অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠে ব্লক, কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। চার দিকে রয়েছে সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্ন, এবং 3 করে 3 গুণ 5 = 15। পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক, কৃষিকর। রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তাদের নিজেদের ভোগের জন্য ফুল, ফল আর রোপেদের কাছে কর হিসাবে আদায় করতেন। 2, বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। 3, অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপর কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। ভূমিকা: বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হল গীতগোবিন্দম। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। ধৈ। তার রাজসভার আরেক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। পঞ্চরত্ন: জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর এবং শরণ লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন কবি একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। ইকতা কি ইকতাদার কাদের বলা হতো? ইকতা: দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশ মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। সুলতান ফিরোজ শাহ তুগলক কী কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন? ভূমিকা: ফিরোজ শাহ তুগলক তার দান, দয়া, ইসলাম ধর্মের প্রতি অনুরাগ ও সত্যনিষ্ঠার জন্য ইতিহাসে আদর্শ মুসলিম নরপতি হিসেবে বিখ্যাত হয়ে আছেন। 1, নতুন নগর হাসপাতাল স্থাপন। তিনি একাধিক নতুন নগর, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং বাগান তৈরি করেন। 2, দারিদ্র্যের অর্থ সাহায্য দান। তিনি দারিদ্রদের অর্থ সাহায্যের ব্যবস্থা করেন। 3, বেকার সমস্যার সমাধান। সুলতান বেকারদের নাম নথিভুক্ত করে তাদের কর্মসংস্থানের জন্য একটি কর্ম নিযুক্তি দপ্তর স্থাপন করেন। 4, কৃষি উন্নতি। তিনি কৃষি উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন, বেশ কিছু খাল খনন করেন। তাছাড়া যেমন জমিতে চাষ হতো না, সুলতান সেই জমির সংস্কার করেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শেরশাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিলেন? শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। 1, তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তীর্ণ একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয়।
বারো ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে বারো ভূঁইয়া বলা হতো। বারো ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 বা থেকে অনেক বেশি। বারো ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। দিন ইলাহি কি? খ্রিস্টীয় 1570-এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন। এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফার্স্ট শব্দ দিন ইলাহির অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বাদাউনি এই ধর্মমতকে তৌহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেন। আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ইলাহি তৈরি করেন। তিনি নিজের সভাসদদের মধ্যে এর প্রচলন করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান রীতিনীতির মধ্যে দিয়ে তার বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত সব থাকার শপথ নিত। এই হলো দিন ইলাহি। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কী হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে মুঘলদের তরফে রাজা জয়সিংহ ও মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এই সন্ধির ফলে শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 2 শিবাজি মুঘল দরবারে গেলে অপমানিত বন্দী হন। তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখা হয়। সেখান থেকে পালিয়ে এসে শিবাজি পুনরায় দাক্ষিণাত্যের মুঘলদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। সরকারের কাজ কী কী? দেশের জনগণ নির্বাচনের ভোট দিয়ে 5 বছরের জন্য সরকার বেছে নেন। সরকারের কাজ 1. দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা এবং জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, দেশের স্বাধীনতা রক্ষা করা। 4. কর সংগ্রহ করা। 5. দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা উন্নতির জন্য কাজ করা। 6. সংবিধান মেনে দেশ শাসন করা। নেক্সট কোশ্চেন, পৌরসভার কাজগুলি লেখো। 1. পৌরসভার এলাকার বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা। 2. জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা। 3. শহরে উন্নয়ন ও আইন শৃঙ্খলা দেখাশোনা করা। 4. শহরে পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলিকে বিশেষ উদ্যোগ নিতে হবে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি রচনার উত্তর দেওয়া যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 3 = 15। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত উল্লেখ। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ। আমার মত অনুযায়ী এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত। এক উদ্দেশ্য, আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। তাই তিনি এক বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। 2. রাজকর্মচারী নিয়োগ। বাজার নিয়ন্ত্রণের জন্য শাহ নাহি মান্ডি ও দেওয়ান-ই-রিয়াসাত নামে রাজকর্মচারী নিয়োগ করা হতো। তাদের দায়িত্ব ছিল সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে কেউ বেশি দাম নিচ্ছে যা ক্রেতাকে ওজনে ঠকাচ্ছে কিনা তার দেখাশোনা করা। 3. রেশন ব্যবস্থা। আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রয়োজনের সময় যাতে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া যায়। মূল্যায়ন। এভাবে আলাউদ্দিন খলজির বাজারের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে সাধারণ মানুষ, বেতনভোগী সৈন্য কর্মচারীরা উপকৃত হয়েছিল, কিন্তু কৃষক, কারিগর ও বণিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা। রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। সিংহাসন লাভ। ইলতুৎমিশ মারা যাবার আগে কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাওয়ার পর একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। কৃতিত্ব। শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এক শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। 2. রাজ্য জয়। সিংহাসনে বসার পর তিনি বাদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলে শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শাসন পরিচালনা। তিনি পুরুষের পোশাকে সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগে নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন।
উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। 4. অভিজাতদের ক্ষমতা হ্রাস। তিনি 40 চক্র বা বান্দেগানি চিয়েলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। 5. পতন। রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীদের হাতে নিহত হন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃত আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন আহমু আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যুৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসনকার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন। শাসন ব্যবস্থা। আকবর শাসনকাজের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারে এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া দিয়ে সম্রাটকে সাহায্য করত। রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হয় জাবুদি ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি দশালের ব্যবস্থা চালু করেন। ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির জন্য সুলহিকুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বীন-ই-ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। বিদ্যোৎসাহিতা। সম্রাট আকবর বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বিশিষ্ট 9 জন জ্ঞানী ব্যক্তিকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন বীরবল। এছাড়া আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি নামে দুজন ঐতিহাসিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। উপসংহার। সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট রূপে ভূষিত করা হয়। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? দিল্লিতে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। প্রায় 320 বছরের সুলতানি রাজত্বকালে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। ব্যবসা বাণিজ্য বিস্তারের কারণ: 1. নতুন শহর প্রতিষ্ঠা সংস্কার। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে 14 শতকে দিল্লির সুলতানরা নতুন নতুন শহর তৈরি করেন এবং পুরনো শহরগুলির সংস্কার করেন, যা ব্যবসা বাণিজ্যের বিস্তারে সাহায্য করে। 2. উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল। নতুন রাস্তা তৈরি করা হয়, পুরনো রাস্তাগুলিও সরানো হয়। রাস্তার ধারে ধারে বণিকদের মালপত্র সহ বিশ্রাম নেওয়ার জন্য সরাইখানা তৈরি করা হয়। 3. মুদ্রা প্রবর্তন। দিল্লির সুলতানরা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য 2 ধরনের মুদ্রা চালু করেছিলেন। রুপোর মুদ্রার নাম ছিল তংখা এবং তামার মুদ্রার নাম ছিল চিতল। হুন্ডি ব্যবস্থা। তুর্কি শাসকদের আমলে সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকরা এক জায়গা থেকে আর এক জায়গায় টাকা নিয়ে যাওয়া খুব সুবিধা হয়েছিল। আমদানি ও রপ্তানি বাণিজ্য। শহরগুলিতে সুলতান ও তার অভিজাতরা, সৈন্যরা ও সাধারণ মানুষরা বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবিরল হয়ে ওঠে। শহরগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের চাহিদা মেটানোর জন্য আমদানি হাইপেন রপ্তানির বাণিজ্য গড়ে ওঠে। শেষ উপসংহার। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ, পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের যেমন প্রসার ঘটে, তেমনি এই সময় বিদেশিদের আগমনের ফলে বৈদেশিক বাণিজ্যেও প্রসার বা বিস্তার ঘটে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড শুরু এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।